আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কালশী এলাকার বাউনিয়াবাদ বস্তির অগ্নিকাণ্ড। বুধবার দুপুর 12:15টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট চেষ্টা চালিয়ে দুপুর 12:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি ভাঙাড়ির গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। বিস্তারিত থাকছে জয়নাল আবেদিনের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। মিরপুরের বাউনিয়াবাদ বেড়িবাদ বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। মিরপুর ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় 2 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আমি তো সব শেষ হয়ে গেছে স্যার। আমার বাপ দাদার কোনো সম্পত্তি নাই, আমাদের বাড়ি ঘর নাই। আমি বারেকটা বাড়িতে থাকি স্যার। মানে আমি যে কি করবো স্যার আমি বুঝি না। আমি এত ভালো ছিল স্যার, এই মালের সাথে যদি আমিও জ্বললে পুড়ে যেতাম না তো পার্টি থেকে তো মরে গেছে। এখানে আসলে যে ভাঙ্গার দোকান, গ্যাসের যে স্প্রে বোতল, এই স্প্রে বোতল আইনা স্প্রে বোতল ফাড়াইছে আর সিগারেট খাইছে আর আগুন ফালাইছে। এই আগুন ফালানো সত্যি মনে করেন ওই গ্যাসের তাপে মনে করেন দ্রুত মনে করেন আগুন ছড়ায় গেছে। সেন্টারের দোকান আশেপাশে আর কয়েকটা দোকানের মাল টাল যা আসলো সমস্ত শেষ, কিচ্ছু আমরা বাই করতে পারি নাই। আমার ভিতরটা ভাইটা দিতেছে, যদি কেড়ে দেয় দিতাম তাহলে বসতো দুকুড়া। গত মাসে আমার ঘর পড়ছে, আজকে মাসের 1 তারিখ, আর আজকে আমার ঘর পড়ছে সব পুড়ে গেছে। আমি এই কাবুরে বাইরে গেছি। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান ভাঙাড়ির দোকানের স্প্রে বোতল হতে আগুনের সূত্রপাত হয়। সকালবেলা যখন আমার দোকানটা খুলে, পাশের দোকানটা আমার, আমি যখন দোকান খুলি তখন দেখি যে এখানে একটা সিলিন্ডার এখানে পোড়ানো হচ্ছে। কিছুক্ষণ পর দেখি যে ধোঁয়া আসতেছে। আমি দরজাটা খুলি, দরজাটা খোলার পরে সামনে আসার পর দেখি যে আগুনের সূত্রপাত। ভাঙাড়ি পোলাপান যখন দৌড়াচ্ছে তখন পিছনে আগুন জ্বলতেছে। পোলাপান কয় আগুন। এরপরে মনে করেন বাতাসে গ্যাসের সিলিন্ডারের কারণে এত স্পিড আগুন যে 5 মিনিটের ভিতর মনে করেন। তবে ফায়ার সার্ভিস বলছে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে। 12:14 আমরা সংবাদ পাই যে আপনার এই বস্তিতে আগুন লেগেছে। তো আমাদের মিরপুর ফায়ার স্টেশন থেকে দ্রুততার সহিত ফার্স্ট কল, সেকেন্ড কল এবং বিশেষ পানিবাহী গাড়ি এই আগুনের দিকে মুভ করি এবং পরে বিশেষ পানিবাহী গাড়ি থেকে আগুনটা চারপাশ থেকে আমরা ঘেরাও করে ফেলি। পরে আগুনটা আমাদের কাছ থেকে আর বাড়তে পারে নাই। আমরা খুব দ্রুততার সহিত আগুনটা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আমরা এসে দেখছি বিভিন্ন ধরনের স্প্রে এবং পুরাতন বোতল আমরা দেখতে পাচ্ছি। তবে সবকিছু আসলে তদন্ত সাপেক্ষে আমরা আপনাকে জানাতে পারব। তীব্র তাপদাহে অগ্নিকাণ্ডের সম্ভাবনা বেশি থাকে, তাই এ সময় সকলকে হতে হবে বাড়তি সচেতন। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। সিলেট 3, ঢাকা 14 ও কুমিল্লা 5-0 সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের 14 জুলাই। এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের এক সভা শেষে নির্বাচনের এ তারিখ ঘোষণা করা হয়। এ সময় সচিব জানান, আসনগুলোর নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 15 জুন, মনোনয়নপত্র বাছাই 16 জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 23 জুন, প্রতীক বরাদ্দ 24 জুন এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আসছে 14 জুলাই। 4 বছরেও দেশে ফিরতে না পারায় হতাশ হয়ে ভাষাঞ্চর থেকে রোহিঙ্গারা পালিয়েছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় UNHCR এর 2 সহকারী হাই কমিশনারের সঙ্গে বৈঠকে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ভাষাঞ্চরে রোহিঙ্গাদের বসবাসের জায়গা কক্সবাজারের চেয়ে ভালো। রোহিঙ্গাদের সহায়তা ও পুনর্বাসনে ভাষাঞ্চরে জাতিসংঘ যুক্ত হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। দেশে গেল 24 ঘন্টায় করোনার মৃত্যু হলো আরও 34 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,694 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 1,988 জনের শরীরে। সব মিলিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 8,04,293 জনে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লকডাউন বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশকৃত 7টি জেলার একটি খুলনা। তবে সংক্রমণ রোধে এখনই খুলনা জুড়ে কার্যকর হচ্ছে না লকডাউন। তবে কঠোর বিধিনিষেধের আওতায় আনা হলো খুলনার 4টি উপজেলা। খালিশপুর, সোনাডাঙ্গা, সদর এবং রূপসা উপজেলা এলাকায় সামাজিক দূরত্ব রক্ষা করে চলাচলের জন্য দেয়া হয় কঠোর নির্দেশনা। বুধবার সকালে খুলনা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভা থেকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সভায় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং জেলা সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যবিধি মেনে অতি সত্বর অন্যান্য সেক্টরের মতো দেশের বিনোদন কেন্দ্র ও পার্কগুলো খুলে দেয়া সহ 5 দফা দাবিতে অনুষ্ঠিত হলো সংবাদ সম্মেলন। বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যামিউজমেন্ট অ্যান্ড অ্যাট্রাকশনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন সংগঠনটির প্রেসিডেন্ট শাহরিয়ার কামাল। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা মুস্তাফিজুর রহমান। আমরা যে সেক্টর নিয়ে কাজ করছি সেই সেক্টরটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে চলতে পারে এবং আমরা যাতে এই বর্তমান সময়ে এই আর্থিক সংকট থেকে আমরা মুক্তি পেতে পারি সেটার জন্য আজকের এই আয়োজন। আমাদের এই পার্কগুলোর কথা চিন্তা করে যত তাড়াতাড়ি হোক মানে ইমিডিয়েটলি পার্কগুলো খুলে দেওয়া হোক, জীবন আর জীবিকার কথা মাথায় রেখে, এতগুলো মানুষের তাদের ফ্যামিলির কথা মাথায় রেখে, ইনভেস্টরের কথা মাথায় রেখে, সংক্রমণের লো রিস্কের কথা চিন্তা করে গভর্নমেন্ট যদি আমাদেরকে লিমিটেড ক্যাপাসিটিতে পার্ক খুলতে না দেয় তাহলে একটা পার্সপেক্টিভ একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি কিন্তু ধ্বংস হয়ে যাবে। অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগে নড়াইলের কালিয়ার পাটেশ্বরী গ্রামের মামুন মোল্লা নামের এক প্রতারককে 50,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। গাইবান্ধায় পুরাতন জেলখানা রোডে পুলিশ ব্যারাকের নির্মাণাধীন ভবনে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হল ট্রাফিক সার্জেন্ট ফয়সাল মামুনের। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত 12টার দিকে ট্রাফিক সার্জেন্ট মামুন মোবাইল ফোনে কথা বলতে বলতে 3 তলায় ওঠার সময় অসাবধানতাবশত 33,000 ভোল্টের বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে তার শরীরে আগুন ধরে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে মামুনের মৃতদেহ উদ্ধার করে। ময়মনসিংহের গফরগাঁওয়ে শিলা নদীর উপর নির্মিত ত্রিমোহিনী সেতুটি নির্মাণের কিছুদিন পর থেকে বিভিন্ন স্থানে সৃষ্টি হতে থাকে ছোট বড় খানাখন্দের। সেতুটির উপর দিয়ে গফরগাঁও, ময়মনসিংহ, মোরবি, শ্রীপুর ও গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী পরিবহন। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাতায়াতকারীদের। তাই গুরুত্বপূর্ণ এই সেতুটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। জীবন আর জীবিকার তাগিদে বদলাতে হচ্ছে নীতি আর কৌশল। করোনা ঝড়ে দেশ জুড়ে কর্মহীন বহু মানুষ। এর মধ্যে নিয়ম করে উপস্থিত রাষ্ট্রীয় আয় ব্যয়ের বাৎসরিক খতিয়ান বাজেট ঘোষণার ক্ষণ। সাধারণ মানুষের বাজেট ভাবনা নিয়ে রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। যে 30-35 হাজার টাকা ক্যাশ ছিল সেটাও আমাদের শেষ হয়ে গেছে। শফিক মিয়া 12 বছর ধরে রংপুর টাউন হলের সামনে ফুটপাতে তার চায়ের দোকানের ওপর নির্ভর করেই টিকে আছে তার পরিবারের 5 জনের সংসার। করোনাকালীন আয় নেমেছে তার শূন্যের কোঠায়। জমানো পুঁজি শেষে এখন একেবারেই নিঃস্ব। এই দুর্যোগের সচ্ছল জনগোষ্ঠীর লড়াই করার রসদ থাকলেও প্রান্তিক মানুষগুলো অনেকটাই অসহায়। এমন বাস্তবতায় দেশের সর্বস্তরের মানুষের চাওয়া বাজেট হোক শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা আর কর্মসংস্থান নিশ্চিতের চাবিকাঠি। দাবি উঠেছে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতেরও। মধ্যস্বত্বভোগীরা এখান থেকে যে সুবিধাটা নেয়, প্রকৃত যারা কৃষক যারা উৎপাদন করেন তারা কিন্তু বাজার মূল্যটা পান না। সুতরাং গভর্নমেন্টের খেয়াল রাখা উচিত যে বাজার মূল্যে যাতে কৃষকরা কৃষি পণ্য যথাসময়ে বিক্রি করতে পারে, তাহলে আজকের বাংলাদেশের যে খাদ্যের অবস্থাটা আছে এটা আরও বাড়বে বলে আমরা আশা করি। যেভাবে ক্ষতিগ্রস্ত, তো আমরা তাদেরকে তাদের প্রণোদনার জন্য দাবি জানাই। শিক্ষার্থীদের আমরা যে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেয়া, তার জন্য একটা প্রণোদনা দরকার। তবে প্রচলিত বাজার ব্যবস্থাকে সক্রিয় রেখেই বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দিবেন বলে আশা ব্যক্ত করেন রংপুরে ব্যবসায়ীদের বড় সংগঠনের এ নেতা। বিভাগওয়ারি 8টি বিভাগ, এই বিভাগের মধ্যে আলাদা আলাদা থোক বাজেট দিয়ে যে বিভাগে যেসব এলাকা অনুন্নত আছে, শিল্প অঞ্চল নাই, সেই এলাকা আলাদা থোক বাজেট দিয়ে শিল্প অঞ্চল করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, শিক্ষার মান উন্নয়ন করা, চিকিৎসার মান উন্নয়ন করা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করার জন্য আলাদা থোক বাজেট দেওয়া উচিত। সংকটময় এ সময়ে সরকারের কাছে সাধারণ মানুষের দাবি এবারের বাজেট হোক শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা আর কর্মসংস্থান নিশ্চিতের চাবিকাঠি। এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মঙ্গলবার বিকেলে সাভারের আশুলিয়ায় পল্লী বিদ্যুৎ কবরস্থান এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ড বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হলেন শিশুসহ একই পরিবারের 4 জন। তাদের উদ্ধার করতে গিয়ে আহত হন আরও 2 প্রতিবেশী। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বান ইউনিটে পাঠানো হয়।
চুলা কিংবা টয়লেটের গ্যাস থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানান ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহাঙ্গীর আলম। চিকিৎসা অবহেলায় মৃত্যু হল নুরি খোদার রায়েজ নামের এক বীর মুক্তিযোদ্ধার। নিহতের স্বজনদের এমনই অভিযোগ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের স্বজনদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হন উভয় পক্ষের 5 জন। মঙ্গলবার রাত 10টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেন। ময়মনসিংহের ভালুকায় চান্দাব গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে খুন হলেন ছোট ভাই। মঙ্গলবার বিকেলে জমি ভাগাভাগি নিয়ে 2 ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডতা হয়। এ সময় বড় ভাই রমিজ উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই আফাস উদ্দিনকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় আফাসকে প্রথমে ময়মনসিংহ হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে প্রতিমধ্যেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ে 1 থেকে 5 বছর বয়সের শিশুদের ভিটামিন A+ ক্যাম্পেইন বিষয়ে জেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হলো ওরিয়েন্টেশন কর্মশালা। বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাক্তার ইব্রাহিম টিটন সহ আরও অনেকেই। এবার রাজবাড়ী জেলায় 1,32,822 জন শিশুকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।